আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবার মাঠে নামানো সেনাবাহিনী কি বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সমাবেশ ঠেকাবে? এমন প্রশ্ন উঠেছে কারণ সরকার আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ব্যারাক থেকে মাঠে নামিয়েছে, সাথে দিয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। অথচ দলটি বিজ্ঞপ্তি দিয়ে আগেই ঘোষণা দিয়েছে 24 থেকে 30 জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বলতে একটি করে ভার্চুয়াল বা অনলাইন সভা হবে। সে কারণে জনপরিসরের প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে এসব অনলাইন সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখেছে? আবার সরকার নাশকতার আশঙ্কা করলো আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে 1 জুলাই বড় একটি শোডাউনের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন 30 জুন পর্যন্তই সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়? তাহলে কি আওয়ামী লীগ 1 জুলাই আইসিটি আদালতের বিরুদ্ধে যে কর্মসূচির ঘোষণা দিয়েছে সেটি নির্বিঘ্নে করতে পারবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 77 বছর পুরনো দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 23 জুন। দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি মিছিল করা সহ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তার আগে বাংলাদেশের পুলিশ ও সরকার এসব কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করে ব্যাপক প্রস্তুতি নেয়। আওয়ামী লীগের ওয়েবসাইটে গত 19 জুন একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। সেই প্রেস বিজ্ঞপ্তিতে 23 জুন দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 4টি কর্মসূচির কথা তুলে ধরা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়ার আগের দিন মানে 18 জুন পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়। ওই সতর্ক বার্তায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে দলটির নেতা কর্মীরা মিছিল করতে পারে। এর ফলে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতা কর্মী ও বৈষম্য বিরোধীদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে। এর পরদিন থেকে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। শুধু এক ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, আওয়ামী লীগের মিছিল ঢাকাতেই 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কিন্তু সরকার পুলিশের উপরও পুরোপুরি আস্থা রাখতে পারেনি। মাত্র 1 সপ্তাহ আগে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সেনাবাহিনীকে ডাকে সরকার। 3টি জেলা ও 3টি মহানগরীতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দেয় সরকার। সেই চিঠিতে বলা হয় 23 জুন থেকে 30 জুন পর্যন্ত এই 6টি জেলা ও মহানগরীতে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেই সাথে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। পরে 5 জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল এবং জনপরিসরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বলা হচ্ছিল, সেনাবাহিনী সিভিল প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত। আবার অতীতে কখনোই বাংলাদেশে কোনো একটি একক রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকানোর জন্য সরকার কখনোই সেনাবাহিনী মোতায়েন করেনি। সাধারণত একাধিক রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আওতার বাইরে চলে গেলে কিংবা জরুরি অবস্থা জারি করা হলে অতীতে সেনাবাহিনী ডাকা হতো। ফলে প্রশ্ন ওঠে, সরকার যেখানে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে যে দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় গ্রেপ্তার নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সরকারের কাছে কি এমন বার্তা ছিল যে কারণে 15 জুন ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবার ডেকে আনতে হয়েছে? তাও আবার প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন হলেও কেন 30 জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হবে? পুলিশ সূত্রে জানা গেছে, গত 22 মাসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে 1868টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 2,25,000। এর মধ্যে অনেকে একাধিক মামলার আসামিও রয়েছেন। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জন সাবেক মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী উপমন্ত্রী, 66 জন সংসদ সদস্য এবং 8 জন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রয়েছেন। এছাড়া 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন পেশার
65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আরো মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ৩৯৯টি মামলা দায়ের করা হয়েছে। জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮০টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ ৪৬৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৭৪ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছেন ২৮৮ জন। এমন অবস্থায় আওয়ামী লীগের তৎপরতায় পরিস্থিতির এমন কি অবনতি হলো যে সেনাদের নতুন করে নামাতে হলো। প্রথমে দেখে আসি আওয়ামী লীগ গত 19শে জুন যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে কি কি কর্মসূচির কথা বলা আছে। আওয়ামী লীগের প্রেস রিলিজটিতে দেখা যাচ্ছে দলটি 23শে জুন উপলক্ষে 4টি কর্মসূচির কথা বলেছিল। এগুলো ছিল ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন, বর্ণি কবরস্থানে 15ই আগস্টে নিহত ও 23 নভেম্বর জেল হত্যা দিবসে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত। এছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কমপ্লেক্স মসজিদ ও সারা দেশের সকল মসজিদে বাদজোহর, দোয়া মাহফিল এবং সারা দেশে ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। এই 4টি ছিল 23শে জুনে আওয়ামী লীগের মূল কর্মসূচি। আর সাংগঠনিক কর্মসূচি হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকা সহ দেশব্যাপী জাতীয় ও দলীয় পতাকা মিছিল হবে। দেখা গেছে শুধু সরকার ও সরকারি বাহিনী নয়, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত এনসিপি ছিল মারমুখী অবস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনী নামানো সত্ত্বেও দেশের কমপক্ষে 23টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল করেছে। ছোট পরিসরে হলেও গোপালগঞ্জ সহ 5টি জেলায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 23শে জুন বিডি নিউজ 24 এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, সংসদ ভবনের পূর্ব পাশের সড়ক, ট্যামরা, মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন তারা। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসব মিছিলে অংশ নেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। খবরটিতে বলা হয়, ডেমরায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করেন। সংসদ ভবনের পূর্ব পাশের সড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সরকারের সবচেয়ে কড়া অবস্থান ছিল রাজধানীতে, যেখানে সেনাবাহিনী, বিজিবি ছাড়াও 18,000 পুলিশ সদস্য মোতায়েনের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। এত সাজ রবের পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা কিভাবে খোদ রাজধানীতে এতগুলো মিছিল করলো, সেই প্রশ্ন উঠেছে একেবারে সরকারের মধ্যেই। এবার নজর দেওয়া যাক দ্বিতীয় প্রশ্নে। প্রশ্ন উঠল, সরকার কেন 30শে জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 6টি জেলায় মোতায়েনের সিদ্ধান্ত নিল? 30শে জুনের মধ্যে কি সব শঙ্কা দূর হয়ে যাবে? আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 23শে জুন ছাড়া 30শে জুন পর্যন্ত আওয়ামী লীগের কোনো মিছিল বা অন্য কোনো আউটডোর কর্মসূচি নেই। 23 থেকে 30শে জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ভার্চুয়াল আলোচনা সভার কথা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে। 23শে জুন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় আলোচনা সভা, 24শে জুন ছাত্রলীগের, 25শে জুন স্বেচ্ছাসেবক লীগের, 26শে জুন আওয়ামী যুবলীগের, 27শে জুন কৃষক লীগ, 28শে জুন শ্রমিক লীগ, 29শে জুন যুব মহিলা লীগ এবং সবশেষ 30শে জুন মহিলা আওয়ামী লীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। প্রশ্ন উঠেছে, সরকার কি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামিয়েছে? বিস্ময়ের ব্যাপার হলো, আওয়ামী লীগের পক্ষ থেকে বড় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 জুলাইকে ঘিরে। ওই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি আদালতের দেওয়া রায় এবং আইসিটি আদালত বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি। 19শে জুন দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে অন্য কর্মসূচির সাথে 1 জুলাইয়ের কর্মসূচি ডাকা হয়েছে। তাহলে আওয়ামী লীগ 1 জুলাই বড় কর্মসূচি ডাকা সত্ত্বেও
সত্ত্বেও কেন সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে 1 জুলাই দলটি বড় ধরনের শোডাউন করতে চায়। তাহলে কি সরকার ওই দিন নাশকতার আশঙ্কা করছে না? দর্শক, অন্তর্বর্তী শাসনামলেও মাঝে মাঝে রাজপথে লীগের উপস্থিতি জানান দেওয়ার ঘোষণা আসতো। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এখনো দলে তার অবস্থান ধরে রেখেছেন। তিনি পরিচালনা করছেন মাঠে ফিরে আসতে উৎসাহী কর্মীদের। অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ যতগুলো মিছিল করেছে তাতে কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ সক্রিয় মূলত অনলাইনে, তাহলে সরকার কেন সেনা ও বিজিবি মোতায়েনে গেল সে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের প্রতি বর্তমান বিএনপি সরকার দৃশ্যত অন্তর্বর্তী শাসনামলের দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। যদিও নির্বাচনের পর অনেকের ধারণা ছিল নির্বাচিত সরকার কোনো না কোনোভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। উল্টো দলটির তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনে বোঝা গেল সরকারের মনোভাব কঠোর। কিন্তু দেশীয় থেকে আন্তর্জাতিক মিডিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকার সেনাবাহিনী নামিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার, একটি রাজনৈতিক দলের যে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, যে দলটির নেতাদের মাথার উপর হাজারো মামলার খড়গ ঝুলছে, সেই দলটিকে ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করার কারণে প্রশ্ন উঠছে, তাহলে কি দলটি এতটাই শক্তিশালী যে তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় ঠেকানো যাচ্ছে না? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল অন্তর্বর্তী শাসনামলের টানা দায়িত্ব পালন করে সেনাবাহিনী ক্লান্ত। আবার সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশ রক্ষার, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের প্রশিক্ষিত করা হয়নি। এই অবস্থায় পুনরায় সেনাদের মাঠে আনার সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আবার প্রতিনিয়ত সন্ত্রাসীরা পুলিশ আর র্যাবের উপর হামলা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় পুলিশের উপর হামলার চিত্র কমেনি। প্রশ্ন উঠেছে, অপরাধীরা যেখানে পরিস্থিতির অবনতি ঘটিয়ে চলেছে সেখানে আওয়ামী লীগকে কেন সরকার বড় হুমকি হিসেবে দেখছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা মূলত ধার করা। আপনারা যারা আমাকে ফলো করেন বা দেখেন তারা জানেন যে ইদানিংকালে আমি আমার কর্মজীবনের একটা বিশেষ সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছি। ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, এর পাশাপাশি টেলিভিশন যে টক শোগুলোতে প্রায় প্রতিদিনই 2-3টে করে টক শোতে যাচ্ছি। এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার কি কোনো কাজ নেই? হ্যাঁ, অবশ্যই আমার অনেক কাজ আছে। আপনারা যারা আমাকে জানেন তারা অনেকেই জানেন যে আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর আছে, সংসার আছে, পরিবার আছে। তারপর আমার একটা সামাজিক কানেক্টিভিটি আছে। তো আমি সবকিছু বাদ দিয়ে এখন সামাজিক মাধ্যমে যথেষ্ট সময় দেই। আমার কর্মঘণ্টার বলতে গেলে অর্ধেকটা সময় আমি এখন সামাজিক মাধ্যমে দেই। কেন দেই? মূলত এটা আমার ভালো লাগে, ভীষণ রকম ভালো লাগে। এই কাজে আমার আনন্দ আছে, এই কাজে আমার তৃপ্তি আছে, এই কাজে আমি যে কাজ করছি এই কাজের আমার একটা ইন্টারাকশন আছে। আমার পেশাগত জীবনে আমি ব্যবসা বাণিজ্য করেছি। যে কোনো একটা ব্যবসা বাণিজ্যে ধরুন আমি এখন বিনিয়োগ করলাম, 3 বছর পরে এলো, 5 বছর পরে এলো, আমি এটা গাছ লাগালাম, সেটার ফল পেতে দীর্ঘ সময় লাগলো। ফলে বহুদিন অপেক্ষা করতে হয় একটা রেজাল্ট পাওয়ার জন্য। আবার ধরুন আমি রাজনীতি করেছি বহু বছর, অন্তত 10টি বছর আওয়ামী লীগে একটা মনোনয়ন পাওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। 2000 সন থেকে একবারে টানা 2009 সন পর্যন্ত। তারপর 2009 সনে মনোনয়ন পেয়েছি। আবার বিএনপির মনোনয়ন যে 2018 সনে পেয়েছি, এটা তো এমনি এমনি হয়নি। 2014 থেকে একবার 18 পর্যন্ত কন্টিনিউয়াসলি সেই
বিএনপির জন্য কাজ করেছি, নেতাদের সাথে সম্পর্ক রেখা করেছি, ফলে 2018 সালে মনোনয়ন পেয়েছি। আবার এই যে রাজনীতি থেকে আমাকে যে একটু দূরে থাকতে হবে, আমি বিএনপি করব না, আওয়ামী লীগ করবো না, আমি যে আজকে এই কাজটি করবো, এই জন্য আমাকে অ্যাটলিস্ট 6 বছর পরিশ্রম করতে হয়েছে। 2018 সালের নির্বাচনের পর আমি যখন দেখলাম যে আসলে আমার এই বিএনপিতে যোগদান করাটা আমার জন্য লাভজনক হয়নি, ভালো হয়নি, ইট ওয়াজ নট এ গুড ডিসিশন, নাম্বার 1। নাম্বার 2 হলো রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি আগামী দিনে যে এখানে যাচ্ছে, এখানে নান অফ দ্য পলিটিশিয়ানস, কোন রাজনীতিবিদ হ্যাপি হতে পারবে না। আপনি দেখুন 2018 সন থেকে আজ পর্যন্ত একজন হ্যাপি রাজনীতিবিদকে দেখান। ফলে নির্বাচনের পরপরই আমি সিদ্ধান্ত নেই যে আমি আগামীতে নির্বাচন করব না, কোনো দলীয় রাজনীতি করব না, আমি নিজের মতো করে এমন কিছু কাজ করব যেন রাজনীতিতে না থাকা সত্ত্বেও লোকজন মনে করে সে আছে, সে হারিয়ে যায়নি, তার উপস্থিতি কনফার্ম। এই জন্য কিন্তু আমাকে এই গত 6টি বছর গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে এই সামাজিক মাধ্যমে, যার প্রেক্ষিতে এখন আপনি চাইলেও আমাকে দেখতে হবে, না চাইলেও আমাকে দেখতে হবে, শুনতে হবে। আর এই কাজগুলো করে আমি তৃপ্তি পাচ্ছি। এর কারণ হলো যখনই আমি কোনো একটা কাজ করছি, উইদিন 1 মিনিটে আমি রেসপন্ড পাচ্ছি। এত বড় লম্বা ভূমিকা টানলাম এই কারণে। আজকের এই শিরোনামটি আমার এই অনুষ্ঠান যারা দেখেন, মন্তব্য করেন, তাদের কেউ একজন এরকম একটা মন্তব্য করেছেন চলমান রাজনীতি নিয়ে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। আপনারা জানেন অথবা বুঝেন অথবা আন্দাজ করেন বা করতে পারেন যে এই মুহূর্তে আসলে সরকারটা কেমন সরকার। এটা কি বিএনপি সরকার? এটা কি জাতীয় সরকার? এটা কি আমি এবং মামুদের সরকার? এটা কি জামাত বিএনপির এনসিবির সমঝোতার সরকার? এটি কি প্রবল ক্ষমতাধর বিএনপির সরকার আর তাদের অপোজিটে প্রবল ক্ষমতাধর ইফেক্টিভ জামাত এনসিপির সরকার? এটি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সটেনশন ভার্সন? এটা কি প্রো আমেরিকান গভর্নমেন্ট নাকি প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট, নাকি বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার স্বপ্নের সরকার? এই প্রশ্নগুলো যদি আপনাকে করা হয়, আপনি কোনো একটা প্রশ্নতে আপনি টিক মার্ক দিতে পারবেন না। এর কারণ হলো সরকারের আগমন, কর্মকাণ্ড সব মিলিয়ে মানে আপনি একটা বিশ্বাস স্থাপন করবেন, আস্থা স্থাপন করবেন, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অর্থাৎ সরকার তার শ্রেণী, চরিত্র, তার আইডেন্টিটি, তার গোল, তার মিশন, তার ভিশন এখন পর্যন্ত সেট আপ করতে পারছেন না। সরকার বলতে আমরা বুঝছি তারেক রহমান সাহেব যাচ্ছেন, আসছেন, ছবি তুলছেন, খবর আসছে। সরকার বলতে আমরা বুঝছি খাল কাটছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন। সরকার বলতে আমরা বুঝছি বাজেট প্রণয়ন হচ্ছেন, মন্ত্রী দেখছি, এমপি দেখছি। কিন্তু সত্যিকার অর্থে একটা রাষ্ট্র চলছে, সরকার চলছে, ভবিষ্যৎ আছে, দীর্ঘদিন আছেন, এরকম একটা ট্রাস্ট এন্ড কনফিডেন্স আমাদের মধ্যে আসেনি। আর এটা শুরু হয়েছে বিএনপির মধ্য থেকে, শুরু হয়েছে জামাতের মধ্য থেকে, এনসিপির মধ্য থেকে। সবার দেখবেন মন খারাপ। এখানে সরকারের সাথে যারা আছেন, ধরেন নুরুল হক নুরু আছেন, জোনায়েদ সাকি আছেন, আন্দালিব রহমান পার্থ আছেন, দেখেন তো কারোর মুখে হাসি আছে কিনা, কারো কোনো গোল আছে কিনা, কারো কোনো ভবিষ্যৎ আছে কিনা। বাইরে যারা সরকারের মানে যাকে বলা হয় সহযোগী হিসেবে যে সমস্ত লোকজন গেছেন, ববি হাজ্জাজ আছেন, সাদাত হোসেন সেলিম আছেন, ওই যে যাকে বলা হয় জীবন দিয়ে দিচ্ছেন রাশেদ, মানে নুরুল হক নুরুর সেক্রেটারি, যে বিএনপি নেতা, জীবন দিয়ে দিচ্ছেন দলের জন্য। কিন্তু আপনি তাদের কারোর মধ্যে হ্যাপি একটা মোড দেখছেন। একই অবস্থা আপনি জামাতের যে সকল নেতারা দেখেন খুব নির্বাচনের আগে চমৎকার ভাবে কথা বলতেন, হামিদুর রহমান আজাদ, তারপরে জামাতের সভাপতি জনাব শফিকুর রহমান, ডক্টর মাসুদ, তারপর ডক্টর মাসুদের পরে
আর কে আছেন, মিয়া গোলাম পারোয়ার আছেন, তারপরে আরেকজন আছেন তাদের নায়েবে আমির, যে ভদ্রলোক ডাক্তার, উনিও ডাক্তার, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো তাদের যে কনফিডেন্স ছিল, গেট আপ ছিল, মেকআপ ছিল, এখন সব লেতা ব্যথা হয়ে গেছে, এখন সব লড়র ভড়র হয়ে গেছে, সবার মন খারাপ, মুখ ভারী। প্রায় সবাই ইতিমধ্যে বেফাস কথা বলেছেন, সবাই বেফাস কথার জন্য আবার সরিও বলেছেন। এটা কেন হলো? দে আর ফ্রাস্ট্রেটেড। যা হওয়ার কথা ছিল তা হয়নি, যা দেখার কথা ছিল তা তারা দেখেনি, যা বোঝার কথা ছিল তা তারা বুঝছে না, যে স্বপ্ন তাদের ছিল সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, আগামীতে তারা যে বাঁচবেন, যে স্বপ্ন নিয়ে বাঁচবেন, সে স্বপ্নের কোনো লক্ষণ নেই। ফলে অনেকটা সেই কিয়ামতের ময়দানের মতো। কিয়ামতের আগে যেটা হবে সেটা হলো পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, মহাকর্ষণ শক্তি চলে যাবে, প্রতিটি বস্তু পদার্থ তার ওজন হারিয়ে ফেলবে, ফলে হিমালয় পাহাড় তুলার মতো আকাশে উঠে থাকবে, এই পৃথিবীর সমস্ত পানি উঠে যাবে, কারো কোনো ওজন থাকবে না, শূন্য গ্র্যাভিটি। তো এই যে বন্ধনহীন মায়ার বন্ধন, সেই মায়ার বন্ধনটা রাষ্ট্র তৈরি করে, সরকার তৈরি করে এই পৃথিবীর রাজনীতিতে। সেই বন্ধনটি এখন তৈরি হচ্ছে না, ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বন্ধন নেই, জামাত বিএনপির মধ্যে বন্ধন নেই, জামাতের নিজেদের মধ্যে বন্ধন নেই। তারা সবাই বর্তমান নেতৃত্বকে, জামাতের যারা তৃণমূল, দায়ী করছে যে কেন আপনারা এই কাজগুলো করলেন, কেন ইউনূসের সঙ্গে গেলেন। ইউনূস আফসোস করছে কেন তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক হলো, কেন বিএনপির যারা লোকজন ইউনূসের সঙ্গে কেন নেগোসিয়েশন হলো, আমেরিকার সঙ্গে কেন চুক্তি করতে হলো। এটা বিএনপির লোকজন তারেক রহমান সাহেবকে বলছেন। এনসিপির লোকজন বলছে তাদের মধ্যে 3 থেকে 4টা ভাগ হয়ে গেছে, মাস্টার মাইন্ড বলা হতো মাহফুজ একে এনসিপির মধ্যে নেই। তো কেন জামাতের সঙ্গে তারা গেল, কেন তারা দাঁড়াতে পারলো না, কেন স্বতন্ত্র ইলেকশন করতে পারলো না, এরকম অসংখ্য কেন নিজেদের মধ্যে চলে আসছে। তার প্রেক্ষিতে আমরা বলতে পারছি না সংসদে বিরোধী দল না গৃহপালিত বিরোধী দল, সরকারকে আমি এবং মামুদের সরকার নাকি সত্যিকার অর্থে বিএনপি সরকার, এই জিনিসগুলো হচ্ছে। তো এরই মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের কোনো কমন গোল নেই, কিন্তু তাদের একটা কমন আতঙ্ক আছে। তাদের কোনো কমন গোল নেই, কিন্তু তাদের কমন একটা টার্গেট আছে, সেটি হলো আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে ব্যবহার করছে, আওয়ামী লীগকে নিজেদের জন্য ব্যবহার করছে, প্রতিপক্ষের জন্য ব্যবহার করছে, আবার আওয়ামী লীগকে নিয়ে ভয় পাচ্ছে। অনেকটা আপনি গোকরা সাপ নিয়ে যখন খুব বড় সাপ হয়ে সে খেলে, কিন্তু তারপর তার মধ্যে একটা ভয় থাকে যে কোনো সময় সবল মারতে পারে। আবার ধরুন আপনি রয়্যাল বেঙ্গল টাইগার লালন পালন করেন, তার সঙ্গে আপনার খুব বন্ধুত্ব, কিন্তু আপনি বিড়ালের মতো রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ব্যবহার করতে পারবেন না। বিড়ালকে আপনি একটা লাথি মারছেন, লেস দিয়ে দিচ্ছেন, কখনো বিড়ালের অন্ধকোষ চেপে দিচ্ছেন, ম্যাও ম্যাও করে বিড়াল দৌড়ে চলে যাচ্ছে, আপনি খুব হা হা করে হাসছেন। কিন্তু আপনি চিড়িয়াখানাতে বসে আপনি যত রকম বাঘের সাথে খাতে থাকুক কেন, বাঘের অন্ধকোষ আপনি ধরতে পারবেন না, লেজ ধরে মোড়াতে পারবেন না, বাঘকে আপনি ওইভাবে মানে বাঘকে খোঁচা দিতে পারবেন না। বড় জোর বাঘকে দুধ খাওয়াতে পারেন, চুমা দিতে পারেন, মাংস দিতে পারেন। এটা তো এই আওয়ামী লীগ তাদের সঙ্গে যারা খেলছে, যা কিছু করছে, তারা কোনো অবস্থাতেই তাকে, এই দলটিকে বিড়ালের মতো বানাতে পারছে না, ইঁদুরের মতো বানাতে পারছে না, তেলাপোকার মতো তাদেরকে পিষে মারতে পারছে না। ফলে কি হলো, তারা নিজেরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, যেহেতু যে কোনো সময় আমাকে ঘাড় মটকে দিতে পারে, যে কোনো সময় ফ্র্যাঙ্ক আর্নেস্টের দানব হতে পারে, এই আতঙ্ক সবাই তাদেরকে তাড়া করছে। আবার অন্যদিকে যেটা আছে যে প্রতিপক্ষকে তারা একে অপরকে ভয় দেখাতে পারছে না। আওয়ামী লীগ
মানে বিএনপি আওয়ামী লীগের যে রসায়নটা, সেই রসায়নটা জামাত এবং বিএনপির মধ্যে হচ্ছে না। বিএনপিকে জামাত পাত্তাই দিচ্ছে না, আর বিএনপি জামাতকে একেবারেই পাত্তা দিচ্ছে না। এনসিপি জামাতকে পাত্তা দিচ্ছে না, জামাত এনসিপিকে পাত্তা দিচ্ছে না। তখন একে অপরের দাম বাড়ানোর জন্য তারা যে কাজটি করছে, কখনো কখনো আওয়ামী লীগের ভয় দেখাচ্ছে, কখনো কখনো আওয়ামী লীগের সঙ্গে সখ্যতার ভয় দেখাচ্ছে, আমরা দখল সেটা করব। তো এরই মধ্যে আওয়ামী লীগ একের পর এক চাণক্য নীতির যে চাল, সে চাল দিয়ে যাচ্ছে। সকালে এক চাল, বিকেলে এক চাল, সন্ধ্যার সময় এক চাল। আর এতে করে রাজনীতির যে অঙ্গনটা, এটা রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে। তো এই তছনছ যখন হচ্ছে, সেই তছনছের মধ্যে যখন আওয়ামী লীগ কোথাও আসছে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাচ্ছে। এবং এখানে একটা ব্যাপার হলো, আবার আওয়ামী লীগের সঙ্গে মুখোমুখি হতে গিয়ে কেউ আর আগের মতো ঝুঁকি নিচ্ছে না। প্রথম দিকে যেমন এনসিপি ঝুঁকি নিত, বৈষম্য বিরোধী ছাত্ররা ঝুঁকি নিত, ছাত্র দলের ছেলেরা ঝুঁকি নিত, শিবিরের ছেলেরা ঝুঁকি নিত, এখন আর কেউ সরাসরি ঝুঁকি নিচ্ছে না আওয়ামী লীগ মোকাবেলা করার জন্য। এবং মাঝে মধ্যে ইন্টারনেটে কিছু নাটকও তৈরি হচ্ছে, তারা কিছু লোকরা এইভাবে ধরছে, চেহারা দেখে বোঝা যায় 10 জন 12 জন তারা দেখাচ্ছে, ভিডিও করছে যে আমরা আওয়ামী লীগের লোকজন ধরেছি। তারপর তারা বলছে যে এই ধরে আমরা তাদেরকে থানায় দিচ্ছি, কিন্তু মারধর করছে না বা কোনো কিছু করছে না, দেখে বোঝা যায় যে এটা একটা সাজানো নাটক। এই কাজ করে তারা বোঝাচ্ছে তারা আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ। তো এইরকম একটা যখন বিশ্রী অবস্থা চলছে, তখনই জনৈক মন্তব্যকারী আমার যে কোনো একটা ফেসবুক কমেন্ট বা ইউটিউব ভিডিওতে তিনি কমেন্ট করেছেন যে সরকার চালাচ্ছে বিএনপি, কিন্তু দেশ নিয়ন্ত্রণ করছে জামাত। সম্ভবত তিনি জামাতের সাপোর্টার। বিএনপি তো আসলে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারছে না, পারবে না, সম্ভবও না। তারা ক্ষমতা চালাচ্ছে, মুড়ি মোয়া সব খাচ্ছে, পোলাও কোরমা সব খাচ্ছে, আর জামাত তাদের জীবন দিয়ে, যৌবন দিয়ে এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজপথে জিহাদি জোশ নিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে তো হয় না। ডিম পাড়ে হাসে, খায় বাগডাসে। জামাতকে দিয়ে যদি এই ধরনের কর্মকাণ্ড করাতে হয়, তাহলে মাল ছাড়তে হবে। সেটা গনিমত ছাড়েন, আল্লাহর মাল ছাড়েন, অন্য যে কোনো মাল ছাড়তে হবে। সরকারের শেয়ার দিতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, আমাদের লোকজনকে সুযোগ সুবিধা দিতে হবে। আদারওয়াইজ আমরা এই আওয়ামী লীগ ঠেকাতে পারবো না। ওই কথারই প্রতিধ্বনি আমি দেখলাম সেই ভদ্রলোকের সেই ফেসবুক স্ট্যাটাসে বা মন্তব্যে। আর এই মন্তব্যের মধ্যে কতটা অসহায়ত্ব, কতটা ক্ষোভ, কতটা ক্রোধ, এটা উগড়ে পড়েছে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।